মানে ওই সময় তো বেগম খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেননি। না, তা ওনার রাজনীতি প্রবেশের প্রেক্ষাপটটা কি ছিল? রাজনীতি নিশ্চয়ই আপনি প্রবেশের তখন ছাত্র হিসেবে দেখছেন প্রেক্ষাপটটা অথবা বাসায় ধরেন, যাওয়া আসার কারণে। আমি যখন ওনার বাসায় যাওয়া আসা শুরু করেছি, ওই অ্যালবাম বাইর করেছি, আমি কিন্তু প্রতি সপ্তাহে ওনার জন্য বাজার থেকে বিভিন্ন কিছু পলিটিক্যাল বই এবং যে সমস্ত পত্রিকা বের হইতো, আমি কিন্তু সবগুলি পত্রিকা কিনতাম, কিনে ওনাকে আমি পড়ার জন্য দিতাম। আপনি আমানা বেগম একটা পত্রিকা বাইর করতো, ইব্রাহিম রহমানের সম্পাদনায় সাপ্তাহিক একটা পত্রিকা বাইর করতো, তখন পলিটিক্যাল ভালো লাগতো, এই সমস্ত পত্রিকাগুলো দিতাম। উনি খুব আগ্রহ সহকারে পত্রিকাগুলি পড়তো এবং মানে দেশের হাল হকিকত, পরিবেশ পরিস্থিতি আমার কাছে সব জিজ্ঞেস করতো। যেহেতু আমি ইউনিভার্সিটি হলে থাকি, ছাত্ররা কী চায়, জনগণ কি বলে, এই সম্পর্কে আমার কাছে অনেক জিজ্ঞাসা করতো, কারণ উনি জানতো যে আমি সত্য কথাটাই বলবো, আমার কাছে কোনো লুকোচুরির কোনো কিছু নাই। উনি তো আমি তখন বলেছি, দীর্ঘ সময় আপনাদের আসা যাওয়া কথাবার্তা হচ্ছিল, তার মাঝে কি উনি রাজনীতিতে আসার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেছেন, না বাইরের থেকে তাকে রাজনীতিতে নামানোর যে প্রথম একটা দিকে প্রচেষ্টা ছিল? উনি কিছুটা দ্বিধান্বিত ছিল, রাজনীতিতে আসবে কি আসবে না। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে ইয়ং নেতৃবৃন্দ যারা আছে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কর্নেল অলি আহমেদ, আলী তারেক সাহেব, এবং ছাত্র যেমন শামসুজ্জামান দুদু, জাসাসের রেজাবুদ্দৌলা চৌধুরী, এই সমস্ত নেতৃবৃন্দ, এরা কিন্তু ছাত্রদলের আবুল কাসেম চৌধুরী, তারা কিন্তু ম্যাডামের সাথে প্রায় যোগাযোগ করতো এবং ম্যাডামকে কিন্তু বিভিন্নভাবে রাজনীতিতে আসার জন্য তারা ম্যাডামকে অনুরোধ করতো, রিকোয়েস্ট করতো। কিন্তু ম্যাডামের আত্মীয় স্বজন যারা আছে তারা এতটা ইন্টারেস্টেড ছিল না যে রাজনীতিতে উনি আসবেন, এদের মধ্যে উনি দুটানাই ছিলেন। তো একটা পর্যায়ে যখন সাত্তার সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যখন ক্যাবিনেট গঠন করলেন, ক্যাবিনেট গঠন করার পরে যারা জিয়াউর রহমানের যারা বিশ্বস্ত লোক ছিলেন, ওবায়দুর রহমান, কর্নেল আকবর, তারপরে জেনারেল নুরুল ইসলাম শিশু, এদেরকে যখন উনি মন্ত্রিত্ব থেকে বাদ দিলেন, তখন উনি খুব একটু মানসিকভাবে একটু দুঃখ পেলেন যে তারা কি জিয়াউর রহমানের লোকজনকে রাখবে না। সাত্তার সাহেবকে এটা একদম টোটালি মানে শাহাদিদ এবং এদের দ্বারা কি উনি কি ক্যাপচার্ড হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা ভাবনা করলেন যে উনি রাজনীতিতে আসবেন। তখন আমি তাই বলছিলাম যে ম্যাডাম, আপনি যদি রাজনীতিতে না আসেন তাহলে বিএনপি টিকিয়ে রাখা খুব কঠিন হবে। আর আপনি তো সবই জানেন যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে একমাত্র বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য, এবং এটা পিছনে কারা আছে আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন। তো উনি আমাকে বললো যে দেখো, জিয়াউর রহমান যেদিন মারা গেছে তারপরেই এরশাদ সাহেব ক্ষমতা দখল করত, কিন্তু জিয়াউর রহমানের মারা যাওয়ার পর মানুষের যে সেন্টিমেন্ট এবং ওনার জানা যায় যে লোক হয়েছিল, সেটা দেখে তারা কিন্তু ভয় পেয়ে গেছে এবং তারা কিন্তু এখন ছলাকলার আশ্রয় নিচ্ছে, কিন্তু আলটিমেটলি ক্ষমতা কিন্তু এরশাদ দখল করবে। সুতরাং এইটা আমি একটু ইন্টারাপ্ট করি যে তখনই উনি বুঝতে পেরেছিলেন যে সেনাপ্রধান এরশাদ ক্ষমতা দখল করবে। এটা উনি 81 সনের আপনার মানে অক্টোবর নভেম্বরে উনি আমাকে বলছে, নভেম্বরের দিকে বলছিল যে এটার পেছনে পুরো এরশাদ আছে এবং এরশাদ ক্ষমতা দখল করবে, তো তুমি খালি ওয়েট করে দেখো। তাই আমি বলছিলাম যে আপনি তাহলে এখনই বিএনপির হাল ধরেন। বললে তো ধরা যায় না, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে। এবং বিভিন্ন মহলের অনুরোধে এবং বিশেষ করে বিএনপির তরুণ যে সমস্ত নেতাকর্মীরা ছিল তাদের অনুরোধে শেষ পর্যন্ত উনি কিন্তু ছাত্রদলের ভূমিকা বোধহয় তখন বেশি খুবই ছিল, ছাত্রদল এবং জাসাসের যারা ছিল তারা কিন্তু প্রচণ্ড ভূমিকা রাখছিল মানে আমার আসার জন্য, এবং যুবদলের গয়েশ্বরেন্দ্র রায়, আব্বাস ভাই, তারাও কিন্তু ম্যাডামকে বিভিন্নভাবে বিশেষ করে অঙ্গ সংগঠনগুলি ওনাকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করছে রাজনীতি আসার জন্য। আমাদের আহমেদ নজির ভাই, উনি তখন এমপি ছিলেন। তখন উনি একদিন, আমি তখন ওনার বাসায় আমি পড়াই, তো উনি বললো যে আমি বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম ফিল আপ করতেছি। এটা 1982 তেসরা জানুয়ারি আমাকে বললো যে আমি এটা ফিল আপ করতেছি, আমি বিএনপির প্রাথমিক সদস্য হব। তাই আমি বললাম যে ম্যাডাম, এটা তো খুবই
ভালো ডিসিশন। এবং উনি 4 তারিখে বিএনপির সদস্য ফর্ম ফিল আপ করে এবারে পার্টি অফিসে জমা দিল। এটা কিন্তু পেপারে আসলো যে বেগম জিয়া বিএনপির প্রাথমিক সদস্য আসছে হয়েছে। হওয়ার পরে দেয়া যখন আপনার বিএনপির চেয়ারম্যান পদে এখন নির্বাচন হবে, তখন সাত্তার সাহেব বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট, তখন ম্যাডামও কিন্তু বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াই গেলেন, যে উনিও ক্যান্ডিডেট। তখন কিন্তু সাত্তার সাহেব এবং শাহাদিস সাহেব এদের টনক নড়ে গেল যে খালেদা জিয়া যদি বিএনপির মানে ক্যান্ডিডেট হয় এবং উনি যেহেতু মনোনয়ন সাবমিট করছেন, তাহলে তো বিএনপির চেয়ারম্যান যদি খালেদা জিয়া হয়ে যায়, তা আলটিমেটলি কিন্তু সাত্তার সাহেব থাকবে নামমাত্র প্রেসিডেন্ট, সমস্ত ক্ষমতা খালেদা জিয়ার হাতে চলে যাবে। এরশাদ সাহেব কিন্তু অনেক মহা মানে ফাপরে পড়লেন। তখন এরশাদ সাহেব আইসা এই সাত্তার সাহেব শাহাদিস সাহেব এদের সাথে মিললেন, মিললে যে কোনো প্রকারে হোক খালেদা জিয়াকে বিএনপি যাতে চেয়ারম্যান না হইতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে। এবং শেষ পর্যন্ত এরশাদ সাহেব, সাত্তার সাহেব এবং শাহাদিস সাহেব ম্যাডামের কাছ থেকে টাইম নিয়ে ওনার বাসায় গেলেন, যেদিন ম্যাডাম সাবমিট করলেন। সাত্তার সাহেব তখন তো প্রেসিডেন্ট বাসায় গেলেন, আর প্রাইম মিনিস্টার শাহাদিস সাহেব বাসায় গেলেন। বাসায় গিয়া সাত্তার সাহেব মানে হাও মাও করে কান্দিয়া ওনাকে মা মা ডাকিয়ে মানে হাতে ধরে ফেলছে যে মা তুমি, আমি তোমার বাপ, আমার বৃদ্ধ বাপকে তুমি অপমান করবা, অপদস্থ করবা? আমি তোমার কথা দিলাম, তোমার কথার ছাড়া আমি মানে একটা স্টেপও রাষ্ট্রেও নিব না এবং পার্টিতেও নিব না। আমি জিয়াউর রহমানের বিএনপিকে আমি ইউনাইট রাখবো এবং সবাইকে আমি মূল্যায়ন করব। তুমি ওই বুড়া বাপের দিকে চায় তুমি নমিনেশনরা প্রত্যাহার করো। তো ম্যাডাম তখন একটু ইমোশনাল হয়ে গেল এবং উনি নমিনেশন প্রত্যাহারের ঘোষণা দিল। আপনি বোধহয় জানেন, ম্যাডাম যখন নমিনেশন সাবমিট করছিল তখন 72 জন এমপি পেপারে স্টেটমেন্ট দিয়ে ম্যাডামকে সাপোর্ট করছিল। ব্যারিস্টার মওদুদ প্রকাশ্যে সাপোর্ট করে, ব্যারিস্টার মওদুদ, আকবর হোসেন, জেনারেল ইসলাম শিশু টিশু যারা ছিল, 72 জন এমপি ওনাকে সরাসরি সাপোর্ট দিছিল যে আমরা খালেদা জিয়ার পক্ষে আছি, খালেদা জিয়াকে আমরা বিএনপির চেয়ারম্যান হিসেবে চাই। কিন্তু ম্যাডাম যখন এটা প্রত্যাহার করলেন তখন অনেকে মনক্ষুণ্ণ হলেন, অনেকে মানে হতাশ হয়ে গেলে, তাহলে কি ম্যাডাম কি রাজনীতি করবে না, রাজনীতিতে আসবে না? তখন ম্যাডাম বলল যে আপনি একটু ধৈর্য ধরেন, আমি রাজনীতি করব। আমি সাত্তার সাহেব কী করে না করে আমি একটু দেখতে চাই আর কি। যাই হোক, এরপরে ম্যাডাম কিন্তু এরশাদ ক্ষমতা নিবে সাত্তার সাহেবকে কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে, জানিয়েছে কিন্তু সাত্তার সাহেব এটা বিশ্বাস করেন নাই যে এরশাদ ক্ষমতা নিবে। তো বয়স্ক মানুষ হয়তো উনি অতটা বিশ্বাস করতো না। এবং শেষ পর্যন্ত তো যখন এরশাদ সাহেব ক্ষমতা নিয়েই নিলেন সাত্তার সাহেবের কাছ থেকে, তখন ম্যাডাম পুরো অ্যাডামেন্ট হয়ে গেলেন যে আমি বাটের হাল ধরব এবং আমি রাজনীতি করব, আমার কপালে জায়গা আছে। তখন আমি কোকুকে পড়াই, তখন উনি আমাকে দায়িত্ব দিলেন যে বিএনপির যে সমস্ত বড় বড় নেতা আছে, জামাল উদ্দিন সাহেব, তারপরে তরিকুল ইসলাম সাহেব, ওই ধরনের যে সমস্ত নেতা আছেন, মতিন চৌধুরী, আরও বেশ কিছু নেতা, যে ওদের বাসায় তুমি একটু গিয়া মানে একটু খোঁজখবর নিবা, তারা কেমন আছে, আর খালি একটা কথা বলবা যে আমি রাজনীতি করব, রাজনীতিতে আসবো। ডক্টর মোশাররফ স্যার উনি কিন্তু একদম হতাশ ছিল, উনি রাজনীতি ছেড়ে দিবে। আমাকে একদিন বললেন যে রুহুল, আমি তো আর রাজনীতি করব না। আমি বললাম কেন করবেন না স্যার? যে আমার জায়গাতে উপনির্বাচনে দাউদকান্দিতে সাত্তার সাহেব একজনের নমিনেশন দিয়েছে, সে হলো মুসলিম লীগের, অথচ আমি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান সাহেব আমাকে তো আদর করতেন, স্নেহ করতেন, আমাকে উনি নমিনেশন দেয় নাই, এটা তো মুসলিম লীগ বানাই ফেলতেছে পার্টিটাকে। আমি তো ওনাকে বললাম স্যার আপনার পার্টি ছাইরেন না, ম্যাডাম খালেদা জিয়া রাজনীতিতে আসবেন। উনি বললো যে তুমি কি এই ম্যাডামের সাথে আমার একটা দেখা করে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবে? আমি বলি স্যার এটা কোনো ব্যাপারই না, তো কবে করে দেবা? আমি স্যার আপনাকে আমি রাত্রে জানাবো।
তা আমি রাতে পড়াইতে গেলাম, পড়াইতে গিয়ে আমি তখন ম্যাডামকে বললাম যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দেখা করতে চাই, উনি তো ম্যাডাম রাজনীতি ছেড়ে দিবে এই কারণে, এখন আপনার সাথে রাজনীতি ছাড়ার আগে ঘোষণা দেওয়ার আগে আপনার সাথে উনি কথা বলতে চাই। তুমি বলে এখনই ফোন করো আমার বাসা থেকে মোশাররফ সাহেবকে, কালকে আসতে বলো। এবং ওনার বাসা থেকে ওনার টেলিফোন দিয়ে আমি ওনাকে স্যারের ফোন করলাম এবং স্যার বললাম যে স্যার আগামীকাল সন্ধ্যা 7:30টার সময় ম্যাডামের বাসায় আপনি চলে আসেন। স্যার তখন করলেন কি, আমাকে নিয়ে গেলেন সাথে, যেহেতু আমিও পড়াইতে যাবো, তুমি আমার গাড়িতে আজকে যাও। তো স্যারের সাথে অনেকক্ষণ ম্যাডাম কথা বললেন, কথা বলার পর আমি কুকুকে পড়াইলাম, এরপরে একসাথে আসলাম স্যারের সাথেই, যেহেতু আমি হলে থাকি, স্যারে থাকে ফুলা রোডে। তো স্যার বলল, স্যার আপনি ম্যাডামের সাথে আলাপ করে কি বুঝলেন? কোথাও না, আমি সন্তুষ্ট, আমি রাজনীতি ছাড়বো না, আমি রাজনীতি থাকবো। উনি মানে একদম প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের আগেই আসলে একটা গ্রাউন্ডার করছে। আমি যশোরে কিভাবে টিকিয়ে রাখা যায়। আমি যশোরে তরিকুল ইসলামের বাড়িতে গেছি, এটা আপনি কল্পনা করতে পারবেন না। বাড়িতে যাওয়ার পরে তরিকুল ইসলামের ওয়াইফ বা তারা কেউ আমাকে সাক্ষাৎকার দেয় নাই, নামও বলছে যে আমাকে পাঠাইছে, হয়তো তারা আমাকে ট্রাস্ট করেন নাই। ওনারা একটা ঠিকানা দিলেন যে ওনার একটা ইট এবং সিমেন্টের ব্যবসা ছিল, ওই দোকানের ঠিকানা দিলেন যে ওই ম্যানেজারের সাথে কথা বলতে। তারপরে ম্যানেজারের কাছে আমি কথা বলছি, কথা বলার পরে আমি মেসেজটা পাঠাইছি, পাঠাই দিয়ে আমি চলে আসছি। তারপরে বলছে যান, উনি কথা বলবেন। এরপরে প্রায় 15-20 দিন পরে ম্যাডাম জিজ্ঞাসা করলাম যে তরিকুল ইসলাম সাহেব কি যোগাযোগ করছিল? কোথায় আমার সাথে কথা হয়েছে। এখনই ওনার লাইনে যোগাযোগ করছে, জামালউদ্দিন সাহেবও যোগাযোগ করছিল। তো ধরেন এই জন্য গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু উনি আপনার মানে আগেই করছে। এবং আপনি ওইটাও জানবেন যে উনি প্রত্যক্ষ রাজনীতি আসার আগেই উনি কিন্তু বিএনপির প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এমনকি অনেকটা থানা সেক্রেটারিকে উনি কিন্তু নববর্ষে একটা শুভেচ্ছা জানাইছিল। এবং উনি 1500 কার্ড নিজ হাতে কিন্তু স্বাক্ষর করছিল, স্বাক্ষর করে প্রত্যেকের ঠিকানায় কিন্তু ডাকে পাঠাইছিল, নববর্ষের শুভেচ্ছা দিছিল। এবং এই নববর্ষের শুভেচ্ছা 82 এপ্রিলে, 14 এপ্রিল নববর্ষ, মার্শাল ল জারির 3 মাস, 3 মাস না, 1.5 মাস পরের মাসে ধরতে গেলে উনি কিন্তু গোপনে এটা পাঠাইছিল। প্রায় 1500 উনি নিজ হাতে সই করছিল, করে ঠিকানা ডাকে সব পাঠাইছিল। তা ওইটা একটা সিগন্যাল ছিল যে নববর্ষের শুভেচ্ছা মানে আমি রাজনীতিতে আসতেছি, আপনারা হতাশ হয়েন না। তো ওই সময় মানে প্রতিকূলতাটা কি ছিল? উনি রাজনীতিতে মানে ধরেন উনি রাজনীতিতে এসে গেলেন, তারপর যে রাজনৈতিক প্রতিকূলতা উনি ফেস করলেন, দলের মধ্যে বাইরে সরকার সব মিলে এই বিষয় প্রতিকূলতা তো অনেকগুলি ছিল। প্রথম প্রতিকূলতা ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, যে জেনারেল এরশাদ, জেনারেল আব্দুর রহমান, তারা মানে একদম উনি তো পলিটিক্সে না আসতে পারে। জেনারেল এরশাদ কিন্তু ওনার বাসাতে মার্শাল ল হওয়ার 7 দিন পরে গেছে, ওনাকে অনুরোধ করছে যে ভাবি আপনি রাজনীতিতে আসেন না, আপনাদের জন্য সুযোগ সুবিধা লাগে, যা কিছু বলেন আমি সব কিছু দিব, কিন্তু আপনি যদি রাজনীতিতে আসেন তো এটা মানে আমাদের জন্য শোভা পাই না, ভালো পাই না, বিভিন্নভাবে ওনাকে করছেন। যেহেতু উনি জানতেন উনি রাজনীতিতে আসবেন, এবং উনি জানতেন এইটাও যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে ওনার জন্য প্রবলেম হবে, সেইটা উনি জানতেন। জেনারেল রহমান ওনাকে কিন্তু পরিষ্কারভাবে থ্রেট করছিল। তো উনি বলছিল যে আপনি যা পারেন করেন, আমি রাজনীতিতে আসবো। তখনই হ্যাঁ, একটা ছিল সেনাবাহিনীর ভিতর থেকে, একটা ছিল বিএনপির ভিতর থেকে। বিএনপির ভিতর থেকে তখন আপনি জানেন যে এই আপনার মানে শামসুল হুদা চৌধুরী আর ডাক্তার মতিন এবং তাদের পিছনে ছিল শাহজিজুর রহমান। ওরা কিন্তু ওই জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে ৭ত্তারের আমলেই কিন্তু ওরা কিন্তু প্যারালেলভাবে ওরা রোল প্লে করছে। একদিকে সাথে সাথে তাল দিছে, ঠিক রাখছে, আর একদিকে ৭ত্তার সাহেবের ওরা ক্যাপচার করছে। এবং শামসুল হুদা চৌধুরী কিন্তু বিএনপির মহাসচিব কিছুদিনের জন্য হয়েছিলেন, চৌধুরীকে বিদেশে পাঠাই দেয়। তো এই শামসুল হুদা চৌধুরী এবং মানে এই ডাক্তার মতিন তারা চাইতো না সাজিদ সাহেবরা যে খালেদা জিয়ার রাজনীতিতে আসুক। তারা চাইছিল যে বিএনপি তারা করবে, এবং একসময় সাত্তার সাহেব, এই এরশাদ সাহেব মানে পলিটিক্সে আসবে, এবং এরশাদ সাহেব মানে
বিএনপির প্রেসিডেন্ট হবেন এবং তারা বিএনপির নামে দেশ চালাবে, কিন্তু এরশাদ প্রেসিডেন্ট এবং এরশাদের ক্যাবিনেট, এটা ছিল তাদের মূল পরিকল্পনা। ষড়যন্ত্র। হ্যাঁ, কিন্তু ওই পরিকল্পনাটা খালেদা জিয়ার রাজনীতিতে আসলে তার বাস্তবায়ন হবে না, যার জন্য তারা কিন্তু বারবার খালেদা জিয়ার রাজনীতিতে না আসতে পারে ওই জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের ব্যারিকেড সৃষ্টি করছে। মানে উনি তো সব বাধা অনেক ডিঙিয়েই- বাধা বিপত্তি ডিঙ্গাই উনি কিন্তু রাজনীতিতে নামছেন এবং ওনার রাজনীতি ধরেন নামার আগে ওনাকে কিছু 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 সিগন্যাল উনি আগে দিচ্ছে। যেমন আপনার ধরেন 83-র 14-15 ফেব্রুয়ারি যে আপনার ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের উপরে যে এরশাদ সরকার যে একটা ক্র্যাক করলো, অনেক ছাত্র মারাও গেল। এরপরে কিন্তু দেশটা থমথ অবস্থা ছিল, সেই অবস্থায় কিন্তু ম্যাডাম খালেদা জিয়া কিন্তু আপনার 21শে ফেব্রুয়ারিতে কিন্তু শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আসছিল এবং বলাকা সিনেমা হলের সামনে কিন্তু আমাদেরকে সবাইকে জড়ো হইতে বলছিল। এবং এখান থেকে উনি কিন্তু এই শহীদ জাব্বার বরকতের মাজার হয়ে তার শহীদ মিনার ফুল দিয়েছেন। এটা একটা সিগন্যাল ছিল উনি রাজনীতিতে আসবেন। তার পরবর্তী সময়ে জাসাসের যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু হঠাৎ করে উনি বক্তৃতা দিয়েছেন। বক্তৃতা দেওয়ার পরে জাসাসের অনুষ্ঠানটা কোথায়? ওই রমনা পটমলে হয়েছিল 21শে ফেব্রুয়ারিতেই। ওটা হয়েছিল তখন মানে আল মাহমুদ সাহেব ছিল প্রেসিডেন্ট, জাসাসের সভাপতি কবি আল মাহমুদ সাহেব, আর রেজাউল করিম তালুকদার ছিল সিনিয়র ভাইস চেয়ারম্যান, আর রেজাবুদ্দৌলা চৌধুরী ছিল সেক্রেটারি। তা আল মাহমুদ সাহেব যেহেতু চাকরি করে, উনি সভাপতিত্ব করবেন না অনুষ্ঠানের, তো সভাপতিত্ব কে করবে? তো রেজাউল করিম তালুকদার বললো যে ভাই আমি সভাপতিত্ব করবো, আমি জানি যে আমি করলে আমার অ্যারেস্ট করবে, তা অন্তত জেলখানাতে আমি তো সিগারেটটা নিয়ে আমার জেলখানাতে সিগারেট সাপ্লাই দিবেন, তো ওইটা হইলে চলবো। তারপরে তারা ম্যাডামের সাথে যোগাযোগ করছে এবং ওই অনুষ্ঠানে ম্যাডাম কিন্তু হঠাৎ কইরা চলে আসছে, কেউ জানতো না, এবং সেখানে ম্যাডাম বক্তৃতা দিচ্ছেন। ওইটাই ছিল বোধহয় ওনার প্রথম ওনার জীবনে জনসমক্ষে জনসম্মুখে প্রথম বক্তৃতা, বক্তব্য রাখা। প্রথম বক্তব্য রাখছে এইটাতে উনি। এবং এই ম্যাডাম বক্তৃতা দেওয়া যাওয়ার পরেই কিন্তু আর্মিরা পিড়ায় কিন্তু এই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল এবং রেজাউল করিম তালুকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী ওদেরকে কিন্তু তখন ওইখান থেকে অ্যারেস্ট করছিল। আচ্ছা, এই তো গেল এখন মানে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসার প্রসঙ্গ পর্যন্ত আসলাম, নানা প্রতিকূলতার মধ্যে রাজনীতিতে আসলেন। তা আপনি যেহেতু ওনার সাথে না, রাজনীতিতে আসার আরেকটা প্রসঙ্গ আমি বলি আপনাকে। তারপরে তো আপনি যখন গোড়া রাজনীতি চালু হইলো, তখন হুদামতিনের নেতৃত্বে তারা কিন্তু বিউটি সিনেমা হলে কনভেনশন ডাকলো। এটা পিছনে ছিল আপনার শাহিদুর রহমান সাহেব, ওনারা ছিল। তখন বিএনপির মহানগর অফিস ছিল আপনার নবাব ইউসুফ মার্কেটে, পুরান ঢাকাতে ইউসুফ মার্কেটে। সেইখানে ঢাকা মহানগর বিএনপি মিটিং ডাকলো। সেই মিটিংয়ে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া উপস্থিত হয়েছিলেন, ছাত্র সভায় সেই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেইখানে কিন্তু ম্যাডাম দ্বিতীয়বার বিএনপির ফোরামে বক্তব্য রাখে, দলের মূল ফোরামে বক্তব্য রাখে এবং এই বক্তব্যের পরেই কিন্তু ছাত্র সাহেব ওনাকে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান করে। এটা কিন্তু অনেকে জানে না। এই আপনার কাছে আসলে অনেক কিছুই জানা যাচ্ছে। তা এখন ওনার রাজনীতিতে আসলেন, তারপর তো সংগ্রামের জীবন, 9 বছর আন্দোলন সংগ্রাম করলেন, এরশাদ বিরোধী আন্দোলন করলেন। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যদি আসি, যে ধরেন আপনি বাসায় যাওয়ার কারণে, মইনুল রোডের বাসায় যাওয়া আসার কারণে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকুকে খুব কাছাকাছি দেখেছেন। মা হিসাবে খালেদা জিয়া কেমন ছিলেন তাদের মা হিসাবে? মা হিসাবে উনি একদিক দিকে খুব সফট ছিলেন, আরেক দিকে খুব কড়া ছিলেন। যেমন স্টিক ছিলেন, যেমন আমি যখন কোকুকে পড়াই তখন উনি ওই কোকুর রুমে একটা কলিং বেল ছিল যেটা ম্যাডামের রুমের সাথে সম্পৃক্ত। তো উনি বলতো যে ও যদি দুষ্টামি করে তো এই কলিং বেলের টিপ দিবা, আমি বেত নিয়ে এসে হাজির হব। এবং যখনই কোকো দুষ্টামি করতো, আমি যখনই কলিং বেলের টিপ দিতে যাইতাম, কোকো আমার ঝাবড়ায় ধরতো, স্যার দিয়েন না। তো এমন ছিল স্টিক, ভয় পেতো। হ্যাঁ, খুব ভয় পেতো। এবং 1-2বার আমি টিপ দিছি, উনি ঠিকই বেত নিয়ে এসে হাজির হয়েছে। অর্থাৎ এটা ছিল মা হিসাবে উনি ছিল
এটা ছিল আপনার মানে মানে সন্তানের প্রতি শাসন শাসন করতো লেখাপড়ার জন্য। আবার তাদের সাথে আবার ছিল একদম বন্ধুসুলভ আচরণ, মানে একদম যেহেতু ফাদার নাই, বাপ নাই, মাই তো সব কিছু। এবং তারেক সাহেব বলেন, কোকো বলেন, দুজনে মায়ের খুব ভক্ত ছিল এবং তারা সব কিছু মার সাথে শেয়ার করতো। আপনি তো ওই একই কারণেই আপনার একই প্রশ্ন চলে আসছে যে দুই ভাইয়ের জীবনযাত্রাটা কেমন ছিল? দুই ভাই যেমন মানে আর তারেক রহমান, আরাফাত রহমান, তারা কি তাদের জীবনযাত্রাদের ধরুন আপনার মানে এটা তো বলতে গেলে তো তো ওরা অনেক সিম্পল ছিল। ধরুন আমি যখন পড়াইতাম, কোকোকে পড়াইতাম, ম্যাক্সিমাম সময় দেখছি যে মানে ওর ওই যে সাদা প্যান্ট শার্ট ওইগুলি মানে ওই একই ধরনের সাদা প্যান্ট শার্ট পরে আসতেছে বা কাপড় পরতেছে, মনে হয় যেন কাপড়টা মানে এটা তার মানে দর্জির দোকান থেকে মানে ওইভাবে বানানো হয় নাই। তা আমি একদম জিজ্ঞাসা করছি যে তোমার ওই প্যান্ট শার্ট এগুলি তো প্রায় সবগুলি একই রকম, যে কারণটা কি? তখনও বললো এগুলি সব আব্বার প্যান্ট শার্ট, আব্বার দিলে ছোটো হয়ে যায়, এগুলি কাইটে এগুলি আমাদের জন্য করে। এটা পিনও পড়তো, তারেক সাহেব নাম পিনো, ডাকনাম তো পিনও পড়তো, কোকোও পড়তো। তে মানে এমন মানে তারা ধরুন বাসায় এই ধরনের সিম্পল মানে লাইফ লিড করতো এবং খাওয়া দাওয়া সব কিছুতে একদম সিম্পল ছিল। আপনি নিশ্চয়ই তো ওই বাসায় অনেক আপনাকে আপ্যায়ন করা হয়েছে অনেক। আপনি আপ্যায়নের মধ্যে কি রকম আপ্যায়ন ছিল যে একজন সাবেক রাষ্ট্রপতির বাসায় এবং সাবেক সেনাপ্রধান ছিলেন উনি, কীরকম আপনাকে আপ্যায়ন করা হতো? কীরকম? সামাই, বিস্কিট, মাঝে মাঝে সামাই দিত, বিস্কিট, চা, অথবা কোনো কলা, একদম সিম্পল, একদম সিম্পল, অনাড়ম্বর জীবনটা করতেন। না আমি অনেক সময় আবার বলছি কেন, আমার তো যখন মানে যাওয়ার সাথে ওই বাসার ছিল এলো যিনি পাক করতো পাচক, তার নাম ছিল মুসলিম, মুসলিম, আর একটা গার্ড ছিল ইউসুফ, দুইজনই ছিল। তো মাঝে মাঝে মুসলিমরা বলতাম, মুসলিম আর ভালো কিছু নাই? তো বলতো ভাইজান এই আছে, আমাদের এই বরাদ্দ, এইটাই আমরা পাক করছি। তো এই ছিল ম্যাডামের রায়। ম্যাডাম কিন্তু খিচুড়ি খুব পছন্দ করতো, কিন্তু এবং সেটা যদি কোনো দিন মানে মাসে বা 15 দিন একবার পাক করতো, পরে বলতো যে না আজকে খুব মন ভরে বা পেট ভরে আমি খাইলাম, হ্যাঁ তৃপ্তি সহকারে খাইলাম। যে কী খাইছেন? খিচুড়ি খাইছি। যে এখন মানে আমরা তো সব কিছুই জানা হলো ওনার ফ্যামিলি, আমরা বর্তমান সময়ের একটা বিষয় নিয়ে আপনার সাথে একটা কথা বলি। যেহেতু এই পরিবারের সাথে আপনার যোগাযোগ ছিল এবং তাদেরকে দেখেছেন, নানা চড়া উতরাইয়ের মধ্য দিয়ে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এটা মানে একটা দলকে সাংগঠনিকভাবে ভিত্তি দিয়েছেন তারেক বেগম খালেদা জিয়া, সেই দলের নেতৃত্বে এখন দিচ্ছেন তার ওনাদেরই সন্তান তারেক রহমান। আপনি তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন আপনি? তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ আমি অত্যন্ত উজ্জ্বলই দেখছি, কারণ তারেক রহমান কিন্তু রাজনীতিতে যে হঠাৎ করে আসে নাই। তারেক রহমান কিন্তু অনেক পূর্ব প্রস্তুতি নিয়ে রাজনীতিতে আসছে। এবং সেই প্রসঙ্গে বলতে হয়, ওই সম্ভবত ম্যাডাম যখন রাজনীতিতে আসছে তার কিছুদিন পরে, এটা 82 বা 83 দিকে, তারা আমার একদিন বললো, ওদের বাসার বারান্দার মধ্যে তারা আমার বললো যে আমাদের দুই ভাইয়ের এক ভাইয়ের রাজনীতিতে আসতে হবে। তখন ইন্টারমিডিয়েট পরে ওই সময় আসতে হবে, হ্যাঁ। এবং মানে তখনও কিন্তু ম্যাডামও কিন্তু রাজনীতি এস্টাবলিশ হইতে পারে নাই, কিন্তু তখনই কিন্তু সে চিন্তা মানে তার মনের মধ্যে আসছিল যে আজ হোক কাল হোক আমাদের দুই ভাইয়ের এক ভাইয়ের রাজনীতিতে আসতে হবে, রাজনীতিতে আসতে হবে। এবং তারেক রহমান তখন থেকেই রাজনীতিতে মোটামুটিভাবে মানে প্রিপারেশান নিচ্ছে। এবং আপনি তো জানবেন, যখন সে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইল, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ওই 87-88-তে অনেকগুলি মিছিলে কিন্তু তারেক রহমান অংশগ্রহণ করছে। বেশ কিছু মিছিলে আমি প্র্যাকটিক্যাল দেখি, যদিও আমি তখন ইউনিভার্সিটিতে বেরোয় গেছি, কিন্তু আমার একটা কালচারাল সংগঠন ছিল সূচনা সাহিত্য সংস্কৃতি সংসদ, এবং সেটা সুবাদে আমি ক্যাম্পাসে প্রায় আসতাম, কারণ
আমার যারা সদস্য ছিল তারা সব ক্যাম্পাসে, এবং অনুষ্ঠানগুলো সব ক্যাম্পাস ভিত্তিকই হইতো। আমি তাকে অনেকবার বেশ কয়েকটা মিছিলে দেখছি, মজুর ক্যান্টিনে দেখছি। আমি ম্যাডামকে বলছি যে পিনুকে যে আপনি এভাবে মানে যে মিছিলে যাই ছাত্র দলের, এখন তো এরশাদের নতুন ছাত্র সমাজ আছে, ছাত্রলীগ আছে, কেউ যদি কোনো ইল মোটিভ করে তো একটা গুলি করলে তো সে মারা যাবে। তো আমার তো মনে হয় না এইভাবে তাকে রাজনীতিতে আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুমতি দেওয়াটা ঠিক। উনি বলল যে ও যেটা ভালো মনে করুক করুক, হায়াত মতো আল্লাহর হাতে, এটা তো আমার হাতে এখন কোনো কিছু নাই, বাধা দেন নাই। ও যে ভালো মনে করুক করুক, হায়াত মতো আল্লাহর হাতে, একটা কথাই বললো। তাহলে তারেক রহমান কিন্তু রাজনীতিতে মানে তাইলে তারেক রহমান ওই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মানে মানে সময় থেকেই ওনার রাজনৈতিক ভীষণটা ছিল, আসবেন। এটা ভীষণ তখন থেকেই ছিল যে রাজনীতিতে এক সময় তাকে আসতে হবে, সময়ের তাগিদে আসতে হবে। এটা তারেক রহমানের একটা দূরদর্শিতা ছিল। আমি মনে করি যে এক সময় তাকে রাজনীতিতে আসতে হবে, সিদ্ধান্ত বলা যায় বিষয়টা। অবশ্যই। ধরেন বর্তমান বিশ্ব রাজনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির নানা টানাপোড়েন, অর্থনৈতিক সমস্যা গ্লোবালি, বাংলাদেশ সহ এই পরিস্থিতির তারেক রহমানের রাজনীতির মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চ্যালেঞ্জগুলি কি কি হতে পারে আপনি বলে মনে করেন? দেখেন, তারেক রহমানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চ্যালেঞ্জ যেটা আমরা ধরেন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুইটি আছে। এটা আপনি একজন গবেষক হিসেবে আমি বলতে পারি। ধরেন আভ্যন্তরীণ যেগুলো আছে, ধরেন মানে চ্যালেঞ্জ যেটা, সেটা হলো আপনার মানে যারা তারেক রহমানকে পছন্দ করেন না তারা তো চাবে না যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা হোক। আর বিশেষ করে একসময় যারা বিএনপির বন্ধু ছিল, ধরেন বিভিন্ন রাজনীতির জামায়াত ইসলামী সহ, তাদের যে সমস্ত মানে আপনার মানে প্রপাগান্ডা, সেই সমস্ত প্রপাগান্ডা তো তারেক রহমানের বিরুদ্ধে তো অনেক প্রপাগান্ডা হয়েছে। এর আগে আওয়ামী লীগ আমলে অনেক প্রপাগান্ডা হয়েছে। এই সমস্ত প্রপাগান্ডা যেগুলি তার বিরুদ্ধে আছে, সেই সমস্ত প্রপাগান্ডাগুলো তাকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে, মোকাবেলা করে আগায় যেতে হবে। আর আন্তর্জাতিকভাবে আপনি যতটাই বলেন, আপনি ভারত কোনো সময় চাবে না যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। যদিও চাইতে ঠেকে বা মানে না পাইরা চাবে, তারা কিন্তু চাবে না কোনো সময়। কারণ তারা একটা জিনিস জানে, জিয়া পরিবার মানে তারা দেশপ্রেমিক এবং দেশের মানুষের বাংলাদেশের মানে স্বার্থটাকে আগে দেখবে। তারা ভারতের স্বার্থ দেখবে না, ভারতের কথা মতো তারা চলবে না। এটা খালেদা জিয়া রহমানও করে নাই, খালেদা জিয়াও করে না, তারেক রহমানও করবে না, যে যাই বলুক দূরে। এটা ভারত বুঝে। তারপরেও কিন্তু ভারত থেকে হয়তো মানে তারেক রহমানকে না পাইরা মানে তারা মানে আপনার কথায় তো বোঝা যাচ্ছে যে তারেক রহমানের রাজনীতিতে সামনে চ্যালেঞ্জ, আভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেরকম আছে, বহির্বিশ্বের চ্যালেঞ্জও আছে। তো এটা উত্তরানোর জন্য ওনার কী রকম কী করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মানে একজন রাজনৈতিক গবেষক হিসাবে কি ভাবছেন আপনি? আমি যে একজন রাজনৈতিক গবেষক হিসেবে আমি তো স্টাডি করছি, লেখালেখি করছি। আমি মনে করি যে আমার প্রথম হইলো আমার জনগণ যদি আমার সাথে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না। তারা চেষ্টা করতে পারে, বিভিন্ন করতে পারে আটকানোর জন্য। কিন্তু জনগণ যদি আমার সাথে থাকে, তাহলে বিভিন্ন শক্তি যারা আছে তারা একসময় এসে আমার কাছে তারা মাথা নত করবেই, অথবা বন্ধুত্বের হাত তারা প্রসারিত করবেই। সুতরাং তারেক রহমানের মূল যেটা দরকার সেটা হলো জনগণের আস্থা অর্জন করা। ধন্যবাদ রুহুল আমিন আপনাকে, যে আপনি মানে বেগম খালেদা জিয়ার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন এবং কি তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে কথা বললাম। আমরা আশা করি যে তারেক রহমান তার সকল চ্যালেঞ্জ মোকাবেলার সামনে এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।